আবারও ভিক্ষুকের জাতি বানাতেই তাণ্ডব বললেন প্রধানমন্ত্রী। পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীনদের সর্বোন্নত চিকিৎসার নির্দেশ, ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন। জাতীয় ঐক্যের নামে অপশক্তির ঐক্য চায় বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের। পরিস্থিতির রাজনৈতিক সমাধান চান মির্জা ফখরুল। আহতদের চিকিৎসায় দলমত দেখা হবে না, ঢাকা মেডিকেলে বলেছে 14 দল। ধ্বংসযজ্ঞে ডক্টর ইউনুস গঙ্গের জড়িত থাকার দাবি। নিরাপত্তা দিতেই ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক ডিবি হেফাজতে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পার্থ নুরুর কাছ থেকে অনেক তথ্য পাওয়ার দাবি হারুনের। রবি থেকে মঙ্গলবার অফিস চলবে 9টা থেকে 3টা। কারফিউ শিথিলের সময় রাজধানীতে স্বাভাবিকতা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে আগের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই সহিংসতা ঘটানো হয়েছিল। কোটা সংস্কার আন্দোলনকালে হামলা ভাঙচুর ও আগুনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখে একথা বলেন প্রধানমন্ত্রী। এছাড়া রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে তাদের সর্বোন্নত চিকিৎসা দেওয়ারও নির্দেশ দেন শেখ হাসিনা। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। গত কয়েকদিনের সহিংসতায় আহতদের দেখতে রাজধানীর আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হাসপাতালের ওয়ার্ডে ঘুরে ঘুরে আহতদের দেখেন এবং তাদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। এ সময় শেখ হাসিনা বলেন, ছাত্রদের আন্দোলনের সুযোগ নিয়ে দেশে সহিংসতা চালিয়েছে বিএনপি জামাত। আর প্রতিবারই পুলিশের উপরে আঘাত, পুলিশের হত্যা, মানুষ মেরে ঝুলিয়ে রাখা, পুলিশ মেরে ঝুলিয়ে রাখা, গাজীপুরে আমাদের কর্মী মেরে ঝুলিয়ে রাখা, এটা কি ধরনের রাজনীতি আমরা চাই না। যেখানে দাবি করেছে প্রত্যেক দাবি আমরা মেনে নিয়েছি। আর মামলা তো তাদের না, আমার করা প্রজ্ঞাপন হাইকোর্ট বাতিল করে দেয়, সরকারের পক্ষ থেকেই তো আমরা আপিল করি। একেবারে শাটডাউন করে সবাইকে তারপরে মারা। যে সমস্ত ঘটনা ঘটেছে আর যেভাবে মানুষগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে আর যারা মারা গেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা এখন আহত তাদের সকলের চিকিৎসা সুষ্ঠুভাবে হচ্ছে। আমি আমাদের ডাক্তার, নার্স বা কর্মচারী সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। অতীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর বিএনপি জামাতের নির্যাতনের চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও তাদের আর সে শাটডাউন শেষ হয় না। কি কারণে আমি বুঝি না। আমরা তো সম্পূর্ণ দাবি মেনে নিয়েছি, একটা মানলে আর একটা, আর একটা মানলে আরও একটা। আর এর ফল আজকে জ্বালিয়ে পুড়ে সব একদিকে সরকার, আর আজকে কত মানুষ জীবন হারালো, কতগুলি মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে, কতগুলি মানুষ। এবং ঠিক এই 2001 সালে এইরকম তাণ্ডব বিএনপি জামাত জোট চালিয়েছিল। আওয়ামী লীগের প্রায় 21,000 নেতাকর্মী হত্যা করে, কত মানুষ গুলি খেয়ে তাদের ঘর বাড়ি হাত পা কেটে দেওয়া, চোখ তুলে দেওয়া, মেয়েদের রেপ করা, এই তাণ্ডব ছিল। আবার 2013 সালে অগ্নিসন্ত্রাস। পরে প্রধানমন্ত্রী যান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সহিংসতায় ক্ষয়ক্ষতি হওয়ায় স্থান পরিদর্শনে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বনানীর সেতু ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। মিরপুর 10 ও কাজীপাড়ায় ক্ষতিগ্রস্ত দুটি মেট্রো রেল স্টেশন দ্রুত চালু করতে জাপানের কাছে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত কিমিনোরি। এ সময় প্রধানমন্ত্রী এই সহায়তা চেয়েছেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব মোহাম্মদ নাইমুল ইসলাম খান এ তথ্য জানান। জাপানের রাষ্ট্রদূত বলেছেন, তারা প্রথমে মেট্রো রেল স্টেশনগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করবেন, তারপর সিদ্ধান্ত নেবেন কিভাবে স্টেশনগুলো আবারও চালু করতে তারা বাংলাদেশকে সাহায্য করতে পারেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক তাণ্ডব ও হতাহতের ঘটনায় সমবেদনা জানান জাপানের রাষ্ট্রদূত। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দুর্বৃত্তরা জনকল্যাণ, নিরাপত্তা ও সেবার জন্য নির্মিত সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত করেছে। তারা যেসব স্থাপনায় হামলা করেছে সেগুলো জনগণের জন্য উপকারী ছিল এবং সেগুলোই হামলাকারীদের লক্ষ্য ছিল।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির জাতীয় ঐক্যের আহ্বান মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মূল্যবোধ ও দেশবিরোধী অপশক্তির ঐক্য। শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে এ মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জামাতকে সঙ্গে নিয়ে ঐক্যের ডাক দিয়ে বিএনপি আবারও প্রমাণ করল জামাত বিএনপির সম্পর্ক অবিচ্ছেদ্য এবং স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপির দোসর। এই ঐক্যের ডাক এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক শক্তিগুলোকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে স্বাধীনতা বিরোধী বিএনপি জামাতকে প্রতিরোধের আহ্বান জানান ওবায়দুল কাদের। মেট্রো রেল কবে চালু হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু ভবন পরিদর্শন করে যাওয়ার পর সাংবাদিকদের কথা বলেন ওবায়দুল কাদের। আপনি এখানে এসে বুঝতে পারেন যে এটা কবে নাগাদ চালু হবে। এই যে পুড়ে যাওয়া গাড়িগুলো, এগুলো কি কবে নাগাদ চালু হতে পারবে? দুর্যোগ ব্যবস্থাপনা গিয়ে দেখুন যে ধ্বংসযজ্ঞ, সেটা কবে নাগাদ, এটা কি এখন বলা সম্ভব? মেট্রো রেলের কাজীপাড়া, মিরপুর 10 এই দুটা ধ্বংসপ্রাপ্ত। এটা এক বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না বলে এক্সপার্টরা জানিয়েছে। আর মেট্রো রেল এমনি চলাচল কবে থেকে ওই দুইটা স্টেশন সেটা সর্বোচ্চ সিদ্ধান্ত। বিষয়গুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দিবেন, ওই সিদ্ধান্তের উপরেই আমরা পর্যায়ক্রমে যেখানে যা করার সেটা করব। তার সিদ্ধান্তের আগে আমরা কিছু করতে চাই না। তিনি সব কিছুই গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, জনরোষে পড়ার ভয়ে কারফিউ দিয়ে রেল সহ সব যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে রেখেছে সরকার। জনগণকে কর্মহীন করে অনাহারে দিন পার করতে বাধ্য করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, কোটা সংস্কার আন্দোলন বন্ধে শুরু থেকেই দমন নীতি নিয়েছে সরকার। অবস্থার পরিবর্তনে রাজনৈতিক সমাধান দরকার বলে মনে করেন মির্জা ফখরুল। তিনি বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতিতে বিপন্ন দেশের মানুষ। গত 17 বছরে নির্যাতন, গুম, খুন, হত্যা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে দেশের মানুষ এখন সরকারের প্রতি ক্ষুব্ধ। জনগণ সুযোগ পেলে মাঠে নেমে আসে এবং ক্ষমতাসীনদের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। নির্বাচন সহ বিভিন্ন সময় জনগণ সরকারকে পদত্যাগের বার্তা দিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে বিএনপি জামাত নৈরাজ্য চালিয়েছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, নরসিংদীর কারাগার ভেঙে আসামিদের বের করার পেছনেও হাত রয়েছে সরকার বিরোধী দলগুলোর। আদালতের বিচারাধীন বিষয়ে শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে সহিংস কর্মকাণ্ডে নামানো হয়েছে দাবি করে হাসান মাহমুদ বলেন, আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে তারা। তদন্ত করে এর সাথে জড়িতদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে বলে জানান তিনি। তবে সাধারণ শিক্ষার্থীদের কোনো ধরনের হয়রানি করা হবে না বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। সুযোগ নিয়ে বিএনপি জামাত সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী, তালেবান ভাবাদর্শে যারা উজ্জীবিত সেই জঙ্গি গোষ্ঠী, তারা নরসিংদীতে তারা কারাগারে হামলা চালিয়েছে এবং সেখান থেকে 9 জন জঙ্গিকে তারা ছিনিয়ে নিয়ে গেছে। সমস্ত গর্বের, অহংকারের এবং সেবামূলক সমস্ত প্রতিষ্ঠানগুলোর উপর তারা হামলা পরিচালনা করেছে। যারা আজকে এই নৈরাজ্য করেছে, আমাদের সরকার প্রতিজনকে খুঁজে বের করা হবে। কোটা সংস্কার আন্দোলনে আহতদের ও নিহতদের পরিবারকে সহযোগিতা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। কোটা আন্দোলনে সংঘর্ষে আহতদের দেখতে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে একথা বলেন তিনি। বলেন, আহতদের চিকিৎসার ক্ষেত্রে কোনো দলমত দেখা হবে না, সবাইকে সমান চোখে দেখে চিকিৎসার ব্যবস্থা করবে সরকার। এ সময় বিভিন্ন ওয়ার্ডে গিয়ে আহতদের সাথে কথা বলেন ও তাদের খোঁজ নেন 14 দলের নেতারা।
আহতদের দেখতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল, বাংলাদেশ তরিকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি ও বাসদ সহ 14 দলের নেতারাও হাসপাতালে যান। নিহত হয়েছেন তাদের তালিকাও যাতে ইতিমধ্যে প্রকাশ পায় এবং সেই অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তাদের সেই ব্যবস্থাগুলি হয়, তার জন্য আমরা অনুরোধ করছি কর্তৃপক্ষকে, যাদের উপরে দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। চিকিৎসা ক্ষেত্রে বা বিভিন্ন যে শাস্তিমূলক ব্যবস্থার ক্ষেত্রে কোনো দল নেই, দলমত নির্বিশেষে যার যেখানে অবস্থান সেইখান থেকে তাকে দেখা হবে এবং সেইভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। চিকিৎসার ক্ষেত্রে যেমন বৈষম্য হবে না এবং আইনের ক্ষেত্রেও কোনো বৈষম্য হবে না, এইটাই আমরা আশা করি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, একটি মহল সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। ছাত্রদের ব্যবহার করে আন্দোলনে নাশকতা করেছে বিএনপি জামাত। কোটা আন্দোলনের সময় সহিংসতায় নারায়ণগঞ্জের সরকারি বেসরকারি ক্ষতিগ্রস্ত বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কোটা আন্দোলনের সমন্বয়কারী 3 জনকে নিরাপত্তা দিতেই হেফাজতে রাখা হয়েছে। ছাত্রদের আন্দোলনের ফাঁকে ছাত্রদেরকে মিসগাইড করে যে ঘটনাগুলি ঘটিয়েছে, যেই হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে, যারা মৃত্যুবরণ করেছেন, এদেরও অনেকেই আমরা দেখেছি। এরা সাধারণ মানুষ। আমাদের আওয়ামী লীগের, আমাদের ছাত্রলীগের অনেক এখানে শাহাদাত বরণ করেছেন। পুলিশ তো 3 জন, পুলিশ 1 জন আনসার। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনই সব গুজব ছড়াচ্ছে, এমনই সব কথা বলছে যেগুলি শুনলে সাধারণ মানুষও ঠিক থাকতে পারে না। তারা একসঙ্গে গুজব ছড়িয়েছে এক দল, আরেক দল আক্রমণ করেছে এবং এই রকম সংঘবদ্ধ আক্রমণ শুধুমাত্র ডেডিকেটেড ফোর্সরাই করতে পারে, যেটা নাকি জামাত, বিএনপি এবং এই জঙ্গিদের কাছে রয়েছে। আগামীকাল রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তার ধানমন্ডির বাসায় সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। কাল থেকে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে এই সময় পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ককে নিরাপত্তার কারণে ডিবি হেফাজতে নেয়ার কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। তিনি বলেন, আন্দালিব রহমান পার্থ ও নুরুল হক নুরু সহ অনেক নেতার কাছ থেকে তারা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন, যা যাচাই বাছাই চলছে। আমরা রিমান্ড করছি, তার কাছে আমরা অনেক তথ্য পেয়েছি এবং তথ্যের ভিত্তিতে আমরা অন্যায় করবো। এটা আমরা এখন মিলিয়ে দেখছি ঘটনা সত্যতা সবগুলোই কি এই যে সমস্ত নুরু এই কথাটা নুরু একটা কথা স্বীকার করেছেন আমাদের কাছে, তাকে আন্দোলন চলাকালীন সময়ে একজন নেতা তাকে 4 লক্ষ টাকা দিয়েছে। আমরা সেই নেতাকেও ডেকে এনেছি, সেই নেতা বলছে হ্যাঁ আমি দিয়েছি। এখন বাকিটা কি জন্য দিয়েছেন এটা আমরা সমন্বয়কারীদের সাথে তো নুরুল আমরা ডিজিটাল প্রুফই পেয়েছি। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সরকারি বেসরকারি অফিস 6 ঘন্টা করে চলবে। এই 3 দিন সকাল 9টা থেকে বেলা 3টা পর্যন্ত চলবে কার্যক্রম। এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। মন্ত্রী জানান, দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। চলমান কারফিউর সময়সীমা শিথিল করছে সরকার। এই অবস্থায় সরকারি বেসরকারি অফিসের সময়ও বাড়ানো হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী 3 দিন নতুন সময়সূচিতে অফিস চলবে। এছাড়া ব্যাংক ও আদালত নিজেদের নির্ধারিত সময় অনুযায়ী চলবে বলেও জানান জনপ্রশাসন মন্ত্রী। একই সঙ্গে ছুটির অন্যান্য শর্তগুলো আগের মতোই থাকবে বলেও জানান তিনি। 28, 29, 30 এই 3 দিন অফিস টাইমটা থাকবে সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত। এটা কি ধাপে ধাপে আপনারা বাড়াচ্ছেন? এটি অবশ্যই পরিস্থিতি বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নিচ্ছেন এবং সে অনুযায়ী আমরা সেটি করছি। আশা করি আগামীতে সবই স্বাভাবিক হয়ে যাবে। অপারেটরদের সাথে বৈঠকের পর মোবাইল ডেটা চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে তিনি একথা বলেন। আইসিটি প্রতিমন্ত্রী বলেন, রবিবার মোবাইল অপারেটরদের সাথে বৈঠক রয়েছে। সে বৈঠকের পর 4G নেটওয়ার্ক চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, রবি বা সোমবারের মধ্যে নেটওয়ার্ক পরিস্থিতি স্বাভাবিক হবে। নাশকতায় আইসিটি খাতে হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার ইন্টারনেট সেবা বন্ধ করেনি, ডেটা সেন্টার ও ফাইবার কেবল পোড়ানোর কারণেই এ ভোগান্তি হয়েছে। প্রতিমন্ত্রী ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া ব্যবহারে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান। এছাড়া ব্যাংকিং মাধ্যমে প্রবাসীদের রেমিটেন্স পাঠাতে অনুরোধ জানান তিনি। আমরা আগামীকাল সকাল 9টায় মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সাথে বৈঠক দিয়েছি। সেই বৈঠকে আলোচনা সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আগামীকাল পরশুর মধ্যেই তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও 4G নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দেব। শনিবারও সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় রাজধানীতে জনজীবন ছিল স্বাভাবিক। রাস্তায় যানবাহনের চাপ ছিল, মানুষের আনাগোনাও ছিল বেশ। দূরপাল্লার বাসও রাজধানী ছেড়ে গেছে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে। রিপোর্ট আহমেদ সরওয়ারের। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও রাজধানীর সড়কগুলোতে যানবাহনের চাপ ছিল সকাল থেকেই। 9 ঘন্টার জন্য কারফিউ শিথিল থাকায় লোকজন ঘর থেকে বের হয় নানা কাজে। মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা, প্রাইভেট কার সহ প্রচুর গণপরিবহনের চলাচল ছিল রাজপথে। নগরীতে যান চলাচল বেড়ে যাওয়ার পাশাপাশি খুলেছে দোকানপাট। তবে নিজেদের আয় রোজগার নিয়ে হতাশা জানালেন নিম্ন আয়ের মানুষেরা। মোটামুটি একবারেই খারাপ, কিন্তু মহাজনের জমা দিতে হয় 1200। এই পরিস্থিতির ভিতরে ঢাকা থাকা ভালো না। মানুষ দেখতেছেন ইনকাম 400-500 টাকা কেমন যায়, এরকম আর বেশি কেমন যায় না। কষ্ট করে আইছি, ভাঙ্গে আইছি, মোহনগঞ্জ থেকে আইছি, ঢাকা লাগাত এই জায়গায় আইছি, 2বার ভাঙ্গা দিয়েছি, 3বার ভাঙ্গা দিয়েছি, অনেক কষ্ট করে আইছি। মালিকের সাথে তো প্রত্যেকদিন জঞ্জাল মার করে 100 টাকা নেওয়া পারি, কোনো খালি জায়গায় নেওয়া অবস্থায় আছে, কোনো বাজার ঘাটা মানে খরচার পর হয় না, যে আনিয়েছিল হবে না। কারফিউ শিথিলের মধ্যেও সড়ক ও বিভিন্ন চেক পয়েন্টে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী ছিল সতর্ক অবস্থানে। বিভিন্ন সরকারি স্থাপনার সামনে নিজেদের দায়িত্ব পালনে সদা ব্যস্ত ছিল সেনাবাহিনী, টহল ছিল বিজিবিরও। পরিস্থিতি স্বাভাবিক থাকায় দূরপাল্লার বাসগুলো ছেড়ে যায় বিভিন্ন গন্তব্যে। মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে কারফিউ শিথিল থাকায় সকাল থেকেই ভালোই ছিল যাত্রীর চাপ। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। কোটা আন্দোলন দেশের সংকটময় অর্থনীতিকে আরও ব্যাকফুটে নিয়ে গেছে বলছেন বিশ্লেষকরা। এতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ডলারের সংকট কাটানো আরও কঠিন হয়ে পড়ল। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ভালো করা না গেলে বিনিয়োগেও নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা প্রকাশ করছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। গোলাম ময়নুল আহসানের রিপোর্ট। এমনিতে দেশে অর্থনীতির অবস্থা রিজার্ভ পরিস্থিতি স্পষ্ট করছিল। নানা চেষ্টায় রিজার্ভের স্বাস্থ্য ভালো করা যায়নি। ব্যাংকগুলো ডলার সংকটে ব্যবসায়ীরা প্রয়োজনে এলসিও খুলতে পারছেন না। আর সরকারি হিসেবে 10% উপর স্থির থাকা মূল্যস্ফীতি সীমিত আর মানুষের বড় কষ্টের কারণ হয়ে উঠেছে। এ অবস্থায় কোটা আন্দোলনকে ঘিরে রাস্তাঘাটে অবরোধ সংঘাত মূল্যস্ফীতিকে আরো ঊর্ধ্বমুখী করেছে। অর্থনীতি অলরেডি তো বিপদ সংকট অবস্থায় আছে, বড় একটা ধাক্কা খেলো, আমাদের মূল্যস্ফীতি আরো বেড়ে গেছে, এগুলো তো হচ্ছে। কাজেই আমরা যেটা থেকে উত্তরণ ঘটাতে চাচ্ছি সেটা কিন্তু উত্তরণ না ঘটিয়ে আমরা পিছলে বাসের মতো আরো নিচে নেমে যাচ্ছি, উপরে উঠতে পারছি না। তো এই জায়গাটা আমাকে সরকারকে চিন্তা করতে হবে। এমনি অর্থনীতি বিভিন্ন রকমের চাপের ভিতরে ছিল, কিন্তু সেই চাপগুলোই পরিস্থিতিটিকে আরো সঙ্গীন করে তুলেছে। বৈদেশিক মুদ্রা রিজার্ভের ক্ষেত্রে যদি রেমিটেন্সের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ঘটে সামনের দিনগুলোতে, এবং রপ্তানির ক্ষেত্রেও যদি এর একটা নেতিবাচক প্রভাব সামনের দিনে দেখা যায়, তাহলে দেখা যাবে যে টাকার যে বিনিময় হার সেটা আরো কিছুটা অবমূল্যায়িত হয়ে যেতে পারে। তাদের মতে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বাড়াতে কাজ করতে হবে। তা করা না গেলে অর্থনৈতিক সংকট বাড়বে। আমরা যদি দেশের মানুষকে আশ্বস্ত করতে না পারি, বিদেশিদের দিকে তাকিয়ে লাভ নেই। কারণ তারা কিন্তু দেশের মানুষের মনোভাবটাই খুব বুঝতে পারে, জানতেও পারে। আজকালকার দিনে তো কিছু লুকিয়ে রাখা যায় না। যে ধরনের নিউজ বাইরে গিয়েছে, এটা কি মানে এই যে রিপল এফেক্ট যেটাকে বলি, একটা পুকুরে একটা পাথর ফেললে যে ঢেউটা হয়, সেটা কিন্তু পুকুরের শেষ প্রান্ত পর্যন্ত যায়। তো এটা তো এখন চলছে।
এই 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 যে রিপল এফেক্টটা, এটা বেশ কিছুদিন থাকবে এবং সরকার হিসেবে সরকারকে এটার মোকাবেলা করতে হবে, রাজনৈতিকভাবে করতে হবে, তাদের বিভিন্ন এমবেসি থ্রুতে করতে হবে। রাজনৈতিক পরিবেশের ক্ষেত্রে যে স্থিতিশীলতার বিষয়টি এতদিন থেকে বলা হচ্ছিল, সেক্ষেত্রে যে অস্থিরতা তৈরি হলো, এর ফলে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে কান্ট্রির যে ইমেজ তার একটা ধাক্কা খাবার আশঙ্কা রয়েছে। তাহলে সেই বিষয়টি হলে নতুন করে বৈদেশিক বিনিয়োগ আসাটাও সামনের মাসগুলোতে কিছুটা শ্লথ হতে পারে। বড় ব্যবসায়ীদের লোকসানের কথা আলোচনায় আসলেও ক্ষতির শিকার হওয়া ক্ষুদ্র পুঁজির ব্যবসায়ীর সংখ্যাও অনেক বেশি। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সারা দেশে ধ্বংসযজ্ঞের সাথে বিএনপি, জামাত এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বাধীনতা বিরোধী ইউনুস গংরা জড়িত, যাদের লক্ষ্য বিশ্বে বাংলাদেশের মাথা নত করে দেয়া। সকালে দিনাজপুরে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত জেলা আওয়ামী লীগ ও সদর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ঘুরে দেখে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, 2018 সালে কোটা বিরোধী আন্দোলনে স্বাধীনতা বিরোধীরা একইভাবে বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু সেদিন প্রধানমন্ত্রী ছাত্রদের পাশে দাঁড়িয়ে সেই কোটা প্রথা বাতিল করে দিয়েছিলেন। তারা 18 সালের ঘটনার পুনরাবৃত্তি করে ছাত্রদের দিয়ে বাংলাদেশকে ধ্বংস করার মহাপরিকল্পনা নিয়েছিল। ছাত্রদেরকে ব্যবহার করে এই বাংলাদেশকে পুড়িয়ে দেওয়ার, জ্বালিয়ে দেওয়ার, ধ্বংস করে দেওয়ার এবং তলাবিহীন জুড়ি বানানোর মহাপরিকল্পনা নিয়েছে। এটা আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, শেখ হাসিনার বিরুদ্ধে নয়, আমার বিরুদ্ধে নয়, এটা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে তাদের এই যে সন্ত্রাসী নৈরাজ্যকর কর্মকাণ্ড। এই কর্মকাণ্ডের সঙ্গে জামাত, বিএনপি এবং ইউনুস গংরা সরাসরিভাবে। অগ্নিসন্ত্রাসী ও হামলাকারীদের বিশেষ আদালতের সামারি কোর্টে বা ক্যামেরা আদালতে দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। শনিবার দুপুরে মাদারীপুরের রাজৈরের টেকেরহাট স্ট্যান্ডে এক মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান। মন্ত্রী আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতে 60 জনের মতো বাঙালি মিছিল করেছিল। 24 ঘন্টার মধ্যে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। তারা যদি একটি মিছিল করার অপরাধে শাস্তি পায়, তাহলে শেখ হাসিনার সরকারও এই সকল দেশদ্রোহীর শাস্তি দিতে পারে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় মাদারীপুরের বিভিন্ন ক্ষতিগ্রস্ত জায়গা পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। এটা যে একটা প্রতিহিংসার চিহ্ন, এতে কোনো সন্দেহ নেই। তাৎক্ষণিকভাবে যে ট্রায়াল হয় সাক্ষী প্রমাণ নিয়ে, সেটা আর এখন তো বর্তমান অত্যাধুনিক যুগে খুব জনগণের সাক্ষীর প্রয়োজন হয় না। ফুটেজ সেগুলো বলে কারা এইগুলোর মধ্যে অংশগ্রহণ করেছে, সেই জন্য আমরা বলছি যে দ্রুততম সময়ে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আন্দোলনকারী শিক্ষার্থীদের হয়রানি ঠেকাতে আলাদা সেল খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এ বিষয়ে শীঘ্রই আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। সাম্প্রতিক কোটা আন্দোলনে নিহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী মীর মুগ্ধর পরিবারের সঙ্গে আজ সাক্ষাৎ করতে গিয়ে এমনটি জানান শিক্ষামন্ত্রী। বলেন, আন্দোলনে নিহত শিক্ষার্থীদের সঠিক সংখ্যা বের করতে কাজ করছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠান চালুর বিষয়ে মন্ত্রী জানান, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ। পেশাজীবীদের সঙ্গে কথা বলে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। নিহত শিক্ষার্থীর পরিবার শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ জানান, বিচারের নামে নিরীহ শিক্ষার্থীদের যেন হয়রানি না করা হয়। অভিযোগ পাচ্ছি যে কিছু কিছু জায়গায় প্রশাসনিক হয়রানি বা আইনগত হয়রানির একটা আলোচনা এখানে এসেছে। আমরা প্রত্যেকটি ঘটনায় যেই সমস্ত শিক্ষার্থী যদি কোনোভাবে হয়রানির শিকার হয়ে থাকে, আমরা বলবো আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা সকল আইনগত সহযোগিতা এবং প্রক্রিয়াগত সকল সহযোগিতা দিব। ইতিমধ্যে আইনমন্ত্রী মহোদয়ের সাথে আলোচনা করেছি এই বিষয়টি নিয়ে। আমরা খুব শীঘ্রই একটা প্রক্রিয়া তৈরি করে দিচ্ছি, যেখানে সেই সেলের সাথে যোগাযোগ করার একটা প্রক্রিয়া যাতে করে থাকে। ধানমন্ডির একটি বাসায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, ককটেল ও ধর্মীয় বই উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিট। শনিবার সন্ধ্যায়
সাত মসজিদ রোডের পাচেরের অবসর ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে ওই অভিযান চালানো হয়। অভিযান শেষে সিটিটিসির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, শনিবার সকালে ধানমন্ডি থেকে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলাম সহ 3 জনকে আটক করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী বাসাটির সন্ধান পায় সংস্থাটি। কোটা সংস্কার আন্দোলনের নামে মোহাম্মদপুরে যে নাশকতা চালানো হয় সেটি এই বাসা থেকে পরিচালনা করা হয় বলেও জানান আসাদুজ্জামান। তাদের সকল দলিল দস্তাবেজ, জামাত ইসলামের সকল কেন্দ্রীয় এবং মহানগরের দলিল দস্তাবেজ আমরা উদ্ধার করেছি, জব্দ করেছি। এবং সাম্প্রতিক যে নাশকতা হয়েছিল ঢাকা শহরে, সে জামাত ইসলাম, জামাত শিবির এই মহানগরের যে তাণ্ডব চালিয়েছে, এবং আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদে এবং এখান থেকে প্রাপ্ত ডকুমেন্টস বিশ্লেষণে আমরা জানতে পেরেছি যে এই অফিস থেকেই তা সমন্বয় করা হয়েছিল এই নাশকতার। কারফিউ শিথিল থাকায় রাজধানীর বাইরে দেশের বিভিন্ন জায়গায় স্বাভাবিক হয়ে এসেছে জনজীবন। ময়মনসিংহে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত শিথিল রয়েছে কারফিউ। এতে নগরীর বিভিন্ন কাঁচা বাজারে বেড়েছে সাধারণ মানুষের ভিড়। সড়কে যান চলাচল স্বাভাবিক, ছেড়েছে দূরপাল্লার বাসও। স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের। তবে মাসকান্দা আন্তজেলা বাস স্ট্যান্ড, টাঙ্গাইল বাস স্ট্যান্ড ও পাটগুদাম ব্রিজের মোড় বাস স্ট্যান্ড থেকে দূরপাল্লার যানবাহন চলাচল কিছুটা কম। এছাড়া সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত টানা 15 ঘন্টা কারফিউ শিথিল করা হয়েছে খুলনায়। এতে অনেকটাই স্বাভাবিক হয়েছে জনজীবন। হবিগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে চৌকি বসিয়ে তল্লাশি করছে পুলিশ। এ সময় বেশ কিছু রেজিস্ট্রেশনবিহীন যানবাহন আটক করা হয়। নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গেল অর্থ বছরে আমদানি রপ্তানি বাণিজ্যের সব সূচকে ভালো অবস্থানে মোংলা সমুদ্র বন্দর। এ সাফল্য ধরে রাখতে নানা মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বন্দর ঘিরে। আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখা এবং বন্দর চ্যানেল নিরাপদ রাখতে সব ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নৌবাহিনীর প্রধান। মোংলার প্রতিনিধি জসিমউদ্দিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 2023-24 অর্থ বছরে মোংলা বন্দরে ভিড়ে 846টি জাহাজ। এসব জাহাজে পণ্য বোঝাই ও খালাস করে গেল অর্থ বছরে বন্দরের রাজস্ব আয় হয় 319 কোটি টাকা, যা 2022-23 অর্থ বছরে ছিল 302 কোটি টাকা। কর্তৃপক্ষ বলছে, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা মোকাবেলা করে সবার চেষ্টায় সব সূচকে ঊর্ধ্বগতি অবস্থান ধরে রাখতে পেরেছেন তারা। কার্গো হ্যান্ডলিং এর পরিমাণ 9.72% বৃদ্ধি পেয়েছে কন্টেইনার হ্যান্ডলিং 16.78%। আমাদের যে রিকন্ডিশন গাড়ি মোংলা বন্দরের মাধ্যমে আমদানি হয় তার পরিমাণ 15,340 ইউনিট বা অবলিকটি, এবং সবকিছুর সুযোগ পজিটিভ থাকার কারণে আমাদের যে নেট মুনাফা এটি বৃদ্ধি পেয়েছে 28.55%। আগামী দিনে মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে বাস্তবায়ন হচ্ছে নানা প্রকল্প। সেই সাথে পাইপলাইনে আছে আরও অনেক প্রকল্প। ভারতীয় লাইন অফ ক্রেডিটের আওতায় আপগ্রেডেশন অফ মোংলা পোর্ট প্রকল্পটি বাস্তবায়ন রয়েছে। এতে মূলত 13টি কম্পোনেন্ট রয়েছে। সেখানে জেটি নির্মাণ, কন্টেইনার টার্মিনাল ইয়ার্ড নির্মাণ, কার পার্কিং ইয়ার্ড নির্মাণ, সড়ক নির্মাণ। এটি বাস্তবায়িত হলে মোংলা পোর্টের ভৌত অবকাঠামো মধ্যে ব্যাপক পরিবর্তন আসবে। এটি একটি সম্পূর্ণ বন্দরে পরিণত হবে এবং যেটি নির্মাণের ফলে জাহাজের আগমনের পরিমাণও বৃদ্ধি পাবে এবং সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে। কোটা সংস্কার আন্দোলনে বেশ ক্ষতির মুখে পড়ে এই সমুদ্র বন্দর। আগামীতে বন্দরের নিরাপত্তা আরও জোরদারে মাঠে থাকবে নৌবাহিনী। এখানে রয়েছে এক্সপোর্ট প্রসেসিং জোন এবং বেশ বড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এবং পাওয়ার গ্রিড। এই সকল গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করবে বাংলাদেশ নৌবাহিনী সদস্যগণ। ইন্টারনেট সেবার কারণে কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য চট্টগ্রাম বন্দরে কিছুটা কন্টেইনার জটের তৈরি হয়েছিল, সেটাও এখন অনেকটাই লাঘব হয়ে গিয়েছে এবং দেশের সকল সমুদ্র বন্দর পূর্ণোদ্যমে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড, বাণিজ্যিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। যে কোনো পরিস্থিতিতে মোংলা বন্দরের বাণিজ্যিক কার্যক্রম নিরাপদ ও স্বাভাবিক রাখার দাবি বন্দর সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। চলমান পরিস্থিতিতে গত এক সপ্তাহে ধস নেমেছে সাতক্ষীরার চিংড়ি শিল্পে। রপ্তানি বন্ধ থাকায় চরম বিপাকে ব্যবসায়ীরা। স্থানীয় বাজারেও তেমন দাম নেই চিংড়ির। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের রিপোর্ট।
এক সপ্তাহ বিদেশি বায়ারদের সঙ্গে যোগাযোগ ছিল না সাতক্ষীরার মাছ ব্যবসায়ীদের। বন্ধ ছিল ব্যাংক লেনদেনও। এতে হতাশ বাগদা ও গলদা চিংড়ি ব্যবসায়ীরা। মৎস্য চাষিরা বলছেন মাছ বড় হয়ে গেছে, এখন ধরা না হলে সব মাছ মরে যাবে। বাধ্য হয়ে কম দামে মাছ বিক্রি করছেন তারা। মাছের খাবার ও ঔষধ কিনতে পড়েছেন বিপাকে। এই সরকার যে কার্ফু জারি দিয়েছে, এক সপ্তাহের ভেতরে আমরা এই মাছ নিয়ে খুব যন্ত্রণায় আছি, বিক্রি হচ্ছে না। সুযোগ হচ্ছে না যে আমরা কোনো শহরে তুলবো, কোনো বাজারে নিয়ে যাব, নিয়ে গেলেও দাম খুব কম। এইভাবে যদি চলে থাকে তাহলে আমাদের খুব ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে থাকতে হবে। এখন মাছ এই যে এখন একটু দাম কম, বেচা বিক্রিও কম। গাড়ি ঘোড়া বন্ধের কারণে আমরা কোথাও মাছ পাঠাতে পারতেছি না। এই জন্য আমি অনুরোধ করব যে আজকে তাড়াতাড়ি এগুলো শিথিল করার জন্য। শাটডাউনের কারণে সাতক্ষীরা যে মাছ বাজার, মাছের যে বাগদা চিংড়ি বিখ্যাত সাতক্ষীরা জেলায়, আর আমরা বিভিন্ন মাছ বাজার গাড়ি বন্ধের কারণে বিভিন্ন সমস্যার কারণে মাছ রপ্তানি করা সম্ভব হচ্ছে না। সময় মতো রপ্তানি করতে না পারায় বায়াররা অর্ডার ক্যান্সেল করতে পারে বলে শঙ্কা ব্যবসায়ীদের। রপ্তানি তৈরি আছে, সেই মাছটা কিন্তু সময় মতো বাড়িতে কাজ পৌঁছাতে পারে না, বায়ারদের কাছে পৌঁছাতে পারে না, যার কারণে বায়াররা বাইরের কাছে না পৌঁছালে অটোমেটিক তারা ক্যান্সেল করতে পারে। এই কারণে আমাদের এটা সকল দিক বিবেচনা করে বৈদেশিক মুদ্রা অর্জনের একমাত্র খাত চিংড়ি, এই চিংড়ি শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। এর জন্য সকল স্তরের মানুষ দায়িত্ব নিয়ে কাজ করবে। এইটা যেন আমাদের কারফিউর আওতামুক্ত থাকে এবং এরা সরবরাহ অব্যাহত থাকে। চিংড়ি রপ্তানি করে সাতক্ষীরা থেকে বছরে প্রায় ১,৫০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা আসে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভায় ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের শেয়ার হোল্ডারদের মতামতের ভিত্তিতে ৩১ ডিসেম্বর ২০২৩ সালের জন্য ১৫% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত অনুমোদিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ সাইদ খোকন এমপি। এছাড়া সভায় সংযুক্ত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ইসমাইল নওয়াব, পরিচালকবৃন্দ, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল খালেক মিয়া, পরিচালকগণ, শেয়ার হোল্ডারগণ, মুখ্য হিসাব কর্মকর্তা মোহাম্মদ মইনুল আহসান চৌধুরী সহ প্রধান কার্যালয়ের নির্বাহী কর্মকর্তারা। অনুষ্ঠানে সঞ্চালনা করেন কোম্পানি সেক্রেটারি চৌধুরী এহসানুল হক। বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডাররা কোম্পানির সার্বিক বিষয়ে আলোচনায় অংশ নেন এবং সুষ্ঠু ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আবারও ভিক্ষুকের জাতি বানাতেই তাণ্ডব, বললেন প্রধানমন্ত্রী। পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীনদের সর্বোন্নত চিকিৎসার নির্দেশ, ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন। জাতীয় ঐক্যের নামে অপশক্তির ঐক্য চায় বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের। পরিস্থিতির রাজনৈতিক সমাধান চান মির্জা ফখরুল। আহতদের চিকিৎসায় দলমত দেখা হবে না, ঢাকা মেডিকেলে বলেছে 14 দল। ধ্বংসযজ্ঞে ডক্টর ইউনুস গঙ্গের জড়িত থাকার দাবি। নিরাপত্তা দিতেই ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক ডিবি হেফাজতে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পার্থ নুরুর কাছ থেকে অনেক তথ্য পাওয়ার দাবি হারুনের। রবি থেকে মঙ্গলবার কারফিউ শিথিল, সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। অফিস চলবে 9টা থেকে 3টা। রাজধানীতে স্বাভাবিকতা, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।